এক্সাম নিয়ে একটু কথা বলে নিই। এক্সাম আমাদের কত তারিখে? ওকে, আচ্ছা, এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি অলরেডি। এটা হচ্ছে যে এমসিকিউগুলো হবে টেক্সট বুক থেকে, জাভা হলো প্রোগ্রাম, ওইটার চ্যাপ্টার 1 থেকে 3, আর হেড ফার্স্ট জাভা ওই বইয়ের চ্যাপ্টার 1 থেকে 4, এর ভিতর থেকে 5টা কোয়েশ্চেন। হ্যাঁ, আসলে আরেকটু বেশি হতো, কিন্তু কুইজগুলো এখনো নেওয়া শুরু করিনি, সেজন্য কোনো সেমিস্টার একটু বেশি ছিল। যাক, তোমাদের জন্য একটা ব্যালেন্স হয়ে যাবে, সেকেন্ড মিড টার্মে তখন বেশি আসবে। আর বইয়ের জিনিসগুলো আমি কভার করি নাই, ক্লাসে অনেক কিছুই আছে যেগুলো দেখানো হয়নি, মানে বইয়ের ভিতরে আছে কিন্তু ক্লাসে এখনো দেখানো হয়নি। ফর এক্সাম্পল, জাভার প্রোগ্রাম কম্পাইল করার জন্য কোন কমান্ড ইউজ হয়, JVAC কমান্ড লাইনে, ওইটা দেখানো হয়নি, কিন্তু জিনিসটা জানা দরকার। ঠিক আছে, এই জিনিসগুলো বইয়ে কভার করা আছে। আমার এখানে তো আমি নেটবিনস ইউজ করে কম্পাইল করে কাজ করে দেখাচ্ছি, এখন সাথে যদি নেটবিনস না থাকতো পিছনে কি কাজ হয় সেগুলোর কথা আমি কিছুই বলি নাই, এগুলো জানা দরকার। তারপরে জেডিকে কি, ওটার বিভিন্ন ফ্লেভার আছে, সেগুলো কোনটা কি, যেমন এসি কি, এমই কি, এগুলো সম্পর্কে আমি কিছুই বলিনি। কুইজের ঠিকই দেবো, মানে এমসিকিউ পার্টে ঠিকই দেবো, কারণ এটা এক্সপেক্ট করছে যে বইগুলো পড়ো। আবার ক্লাসে অনেক কিছু করাচ্ছে যেগুলো ডেফিনেটলি বইয়ে নাই, কিন্তু সেটা ক্লাসে দেখানো হয়ে যাচ্ছে। জাভা হারু প্রোগ্রাম চ্যাপ্টার 1 to 3, এটা 9th এডিশন, এটা হচ্ছে 2nd এডিশন। ওই পিডিএফ যেটা দেওয়া আছে তার মধ্যে। আচ্ছা, ব্রড কোয়েশ্চেন যেটা 10 মার্কের, ওইখানে কোনো প্রোগ্রামিং কিছু দিচ্ছি না, এটা পুরাই ডিজাইন ওরিয়েন্টেড কোয়েশ্চেন। এই ব্রড কোয়েশ্চেনটা এখানে যা থাকবে সেটা হচ্ছে যে একটা কেস দেওয়া থাকবে, মানে একটা পার্টিকুলার প্রবলেম দেওয়া থাকবে কেস স্টাডি হিসাবে। ফর এক্সাম্পল, আমি হয়তো এই পয়েন্ট অফ সেল সিস্টেম, এটার সিনারিওটা ডিসক্রাইব করতে পারি, যে এরকম একটা বড় দোকান আছে, এটা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করা হয়, দোকানে কাস্টমাররা আসে, রেজিস্টার্ড কাস্টমার, আগে থেকে রেজিস্টার করতে হবে, তাদের ইউজার নেম রাখি আমরা, তারপরে মানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, সাথে তার ডিটেলস রাখি, তার নাম রাখি, বাড়ির ঠিকানা রাখি, ফোন নাম্বার রাখি, প্রোডাক্টের জন্য হয়তো আমি বলে দিলাম কী কী ইনফরমেশন রাখা হয়, একটা কোড রাখা হয়, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে নাম রাখা হয়, কী টাইপের প্রোডাক্ট, কত দাম, এগুলো রাখা হয়। সাপ্লাইয়ের ইনফরমেশন কিছু আমাদের রাখা দরকার হয়, কার কাছ থেকে আমরা এই জিনিসগুলো পাইকারি হিসাবে কিনে নিয়ে আসি, তারা সাপ্লায়ার। তো এইগুলো রাখার পর আমি হয়তো বলতে পারি যে এই পার্টিকুলার পারপাসে একটা ইউআই ডিজাইন করো। ফর এক্সাম্পল, যখন প্রোডাক্ট বিক্রি হবে আমার কাছে সব কিছু নিয়ে আসবে, প্রোডাক্টগুলো নিয়ে আসার পরে আমার কাউন্টারে রাখলে পরে ওইখান থেকে আমি বারকোড স্ক্যান করে নিয়ে প্রোডাক্ট বিক্রি করবো। এটা যে ইউজার ইন্টারফেসটা হবে এটা ডিজাইন করতে দেব। এক্স্যাক্টলি, ওইটা যেমন মকআপ দিবেন না। হ্যাঁ, মকআপ আমি দিব না, তোমরা দিব না, আমরা করব, মকআপ করতে দিলাম। রাইট। এখানে আমাদের যেমন এই ল্যাবের যে স্লাইডে, সেকেন্ড ল্যাবের স্লাইডে আমি একটা মকআপ এঁকে দিয়েছিলাম। তো পরীক্ষার সময় এই জিনিসটা তোমাদের রাখতে হবে, তবে এর থেকে বাড়তি একটু কাজ চাই, সেটা হচ্ছে যে কোনটা কি জিনিস রাখলো সেটা একটু লেবেল করে দিতে হবে। মানে এরকম একটা ছবি এঁকে, হ্যাঁ এগুলো যেমন এগুলো হচ্ছে টেক্সট ফিল্ড, তারপর এগুলো সব হচ্ছে আমাদের লেবেল। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো মার্ক করে দিতে হবে যে কোনটা কি একটা, যাতে বুঝতে পারি। আর সাথে লেআউটটা আইডিয়া দিতে হবে, হয়তো এরকম ভাবে মার্ক করে দিয়ে বলবা যে এটা একটা গ্রিড পেইনের আন্ডারে, এইটুকু হতে পারে আরেকটা গ্রিড পেইন,
এই পুরো জিনিসটা একটা ভি বক্সের আন্ডারে হতে পারে। তো এই লেআউটটা কিভাবে ডিজাইন করছো সেটা যাতে আমি দেখে বুঝতে পারি, সেই জন্য কিছু মার্ক করতে হবে যে এই ধরনের জিনিসগুলো এখানে আছে। ইউআই ডিজাইনিং এর একটা কোয়েশ্চেন থাকবে, আর তারপর হচ্ছে মানে ওই কোয়েশ্চেনেরই ব্রড কোয়েশ্চেন একটা পার্ট হিসেবে থাকবে। হ্যাঁ, ওইটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর তারপর হচ্ছে যে ইউএমএল গুলো ডিজাইন করতে হবে, প্রবলেমটা পড়ে বুঝে এটার জন্য কি কি ক্লাস লাগবে। ফর এক্সাম্পল যেটার কথা বলছিলাম যে একটা পয়েন্ট অফ সেল সিস্টেমের জন্য আমার কাস্টমার ইনফরমেশন দরকার, প্রোডাক্ট ইনফরমেশন দরকার, কোন সাপ্লায়ার কাছ থেকে কী কিনলাম এগুলো জানা দরকার, তাহলে অ্যাটলিস্ট 3টা ক্লাস তো তৈরি করবো। তো 3টার জন্য 3টা বক্স রাখবো, ইএমএল ক্লাস ডায়াগ্রাম। উপরে রাখবো হচ্ছে ডেটা মেম্বারগুলো, নিচে রাখবো মেথডগুলো। এই কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে সেগুলো তো লিখতে পারবো, প্রাইভেট পাবলিক এগুলো জানি। এটা আর কি ব্রড কোয়েশ্চেন, সমস্যা নেই। কোয়েশ্চেন স্যাম্পল এর আগে এটা দেখতে আইডিয়া পাবো। ওকে দেন, শর্ট কোয়েশ্চেনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলার করতে বলবো। কোন একটা পার্টিকুলার ইউআই আমি দিয়ে দেবো, ইউআইটা দিয়ে বললাম যে এটা এই কাজ করে, তার একটা পার্টিকুলার বাটন থেকে কি এক্সপেক্ট করছে সেটা আমি বলে দেবো। এবার তোমাদের ভিতরে কোডটা লিখতে হবে। একটা ছোট এক্সাম্পল দিই, যেটা দিব না। ফর এক্সাম্পল এই যে এরকম একটা ইউআই এর মকআপ এঁকে দিয়ে বললাম যে নিউ বাটন ক্লিক করলে পরে এই টেক্সট ফিল্ডগুলো সবগুলো খালি হয়ে যায়, টেক্সট ফিল্ডগুলোর নাম হচ্ছে এই সবগুলো নাম বলে দিলাম। এটা এখন ভিতরে কোডটা লাগবে। তাহলে যে হ্যান্ডেল নিউ অ্যাকশন, অ্যাকশন ইভেন্ট, ইভেন্ট ওটা দিয়ে ভিতরে যতটুকু লেখা লাগে জাস্ট অতটুকু লিখতে হবে। এটার জন্য গোটা ফাইল লেখার দরকার নেই, ক্লাস লেখার দরকার নেই, এগুলো চাই নেই। হ্যাঁ, ভিতরে অতটুকু অংশ। বুঝতে পারছি? অথবা যেমন বলতে পারি যে সেভ বাটনটার কাজ লেখো, যে এটা ফর এক্সাম্পল এখানে হচ্ছে রেস্টুরেন্ট ব্রাউজারের কাজটা, restaurant.txt এই ফাইলে যে এটা সেভ করো। তখন সেভ করার জন্য র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইউজ করে যা কোড লেখা হয় তো এটা প্রশ্নের মধ্যে এখানে লিখে রাখছে যে একটা ইভেন্ট হ্যান্ডলার লিখতে হবে, ওটা ফাইল আইওর সাথে থাকতে পারে, নাও থাকতে পারে। আর আরেকটা সহজ কাজ থাকবে, সেটা হচ্ছে যে ইউএমএল আমি দিয়ে দেবো, ভিতরে কোডগুলো লিখতে হবে। ওটা থেকে দেখে দেখে ক্লাস লিখতে শিখছে না, ইউএমএল দেখে। তাই করতে হবে। স্যার মকআপের ভিতরে যে প্রম্পট টেক্সটটা চলে যায়, ওগুলো তো হালকা করে দিতে গেলে পেন্সিল দিতে চাইলে দিতে পারো, তখন তুমি এই টেক্সটগুলো মার্ক করে দিবা যে এগুলো হচ্ছে প্রম্পট টেক্সট। নাহলে আমি তো ধরে নিতে পারি যে এটা এমনি নর্মাল টেক্সট চলছে। আর পেন্সিলের ব্যাপারটা হচ্ছে যে গোটা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিলে দিতে পারো, আমার আপত্তি নেই। আর এটা সেমিস্টার শুরুতে বলে দিচ্ছি যে পরীক্ষার সময় বই অ্যালাউ করবো না, চিট শিটও অ্যালাউ করবো না, আর ক্যালকুলেটর তো কোনো প্রশ্নই উঠে না, যেমন দরকারই নেই। কী করবো একটা দিয়ে? এখানে সেলফোনের কথা লিখে নেই, এটা মনে হয় লেখার দরকার নেই। আচ্ছা, অনেক কাজ বাকি, সেগুলোর দিকে যাই। আমরা যতদূর করতে পারছি লাস্ট ক্লাসে ফোন আবার হ্যাঁ আচ্ছা, বলবো একটা কথা, এই জিনিসগুলো পরে আরেকবার একটু মনে করে দিই আজকে ক্লাসে, এটা নিয়ে আলাপ করবো তাহলে আমি। আচ্ছা, আমাদের যতদূর করা আছে এখানে সেটা হচ্ছে যে কি কি কোড লিখছিলাম আমরা, কনসোলে প্রিন্ট করার কাজ কিভাবে করে সেটা লিখে রাখছিলাম, কিন্তু ফাইলে রাইট করার কাজটা রাইট করার কাজ হয়ে গেছে।
ওই যে আমরা রাইট বাইটস দিয়ে টু স্ট্রিং ইউজ করে সোজা একটা পুরোটা রাইট করে ফেলছি এটা, কিন্তু এখন লোড করার কাজটা হয়নি, নেক্সটের কাজটা করা হয়নি। অন্য সেকশনে এই কাজগুলো আগে গেছে, ওদেরকে অন্য একটা ডেটা স্ট্রাকচারও দেখাই দিছি অ্যারে লিস্ট, আমরা পরে এটা কভার করবো। আজকে যদি হয়ে যেতে হয়ে গেল, নাহলে একটু পিছিয়ে থাকবো। আমরা শেষ যতটুকু করে আসছিলাম কই গেল, নেটবিনস প্রজেক্টসের ভিতরে সামার 2015 জাভা এর ভিতরে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখছিলাম যে একটা book.txt তৈরি করতে পারি, যেখানে বইয়ের ইনফরমেশনগুলো একটার পর একটা স্টোর করা আছে, যেটা একটা বই, এটা আরেকটা বই, এইভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন রাইট করতে পারি, রিড করতে গেলে খেয়াল করতে হবে যে এই গোটা ব্লকটা আমার পড়ে আনতে হবে, পড়ে এনে এটা আমাকে দেখানো লাগবে। দেখাবো কোথায়? দেখাবো আমার ইউআইতে। আমার যে ইউজার ইন্টারফেস, এটাও সিন বিল্ডার দিয়ে খুলে দেখাই। এই যে এটা কি করলাম, রেস্টুরেন্ট ব্রাউজার বন্ধ করি, লাইব্রেরি ম্যানেজমেন্ট খুলি। এই সেকশনের ডেমোটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্টের উপরে। এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা একটু জুম ইন করে রাখি। ওকে, দেখা যায় তো পিছন থেকে নাকি? আচ্ছা, একটা অ্যাক্সেশন নাম্বার, বুক নেম, অথর নেম, প্রাইস আর ইয়ার, এগুলো দিলে পরে সেভ করা যায়। এখন উল্টা কাজটা যাচ্ছি যে লোড দিলে পরে ফাইল থেকে পড়ে যা বইয়ের ইনফরমেশন লেখা আছে সেগুলো যাতে এখানে দেখানো যায়। এখন যে কোডটা লিখবো সেটা হচ্ছে হ্যান্ডেল লোড অ্যাকশনের জন্য। কাজটা কিরকম হবে? র্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে যেমন রাইট করা যায়, ওই একই কাজ র্যান্ডম অ্যাক্সেস, let's say fin দিলাম, ফাইল ইনপুট, এটা দিয়ে পড়াও যাবে। এই লাইন নাম্বার 62 সাথে এই লাইনের সাথে নতুন যে লাইনটা লিখলাম, এটার তফাৎটা হচ্ছে এটাই যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল এখন ইউজ করছি, অবজেক্টের নাম আলাদা দিলাম, জাস্ট মিনিংফুল যাতে হয়। একটা হচ্ছে আউটপুটের জন্য এফ আউট, ইনপুটের জন্য ফাইল ইনপুট এফ ইন। এটা পড়বো, পড়তে গেলে আগে ছিল হচ্ছে RW, এখন হচ্ছে শুধু আর, জাস্ট রিড করতে যাচ্ছি। আমরা স্টেটমেন্টটাকে ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড করবো, এই জায়গায় জিনিসটা জরুরি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন হতে পারে। আমি এটা করেই দেখাই যে লোড বাটনটা ক্লিক করলে পরে এই জিনিসটা তো কাজ করবে। এখন এমন হতে পারে যে আমার book.txt ফাইলটা নাই, লেটস সে কেউ এই ফাইলটা মুছে ফেলছে অথবা এটাকে রিনেম করছে। যেমন আমি এটা রিনেম করে দেখাচ্ছি, নিউ book.txt নামে একটা ফাইল আছে, কিন্তু book.txt নামে কিছু নাই। তখন আমি কি করব? আমি ইউজারকে একটা এরর মেসেজ দেব, could not find book.txt file. এই প্রোগ্রামটা আমরা রান করলাম, যখনই লোড বাটন দিচ্ছি তখন এইখানে একটা এরর মেসেজ চলে আসছে। এটা দেখে হোপফুলি ইউজার জানতে পারবে যে আমি কোনো একটা ভুল করলাম, একটা ফাইল রাখার কথা ছিল, এই ফাইলটা রাখিনি। এই এরর মেসেজটা কনসোলে এভাবে প্রিন্ট করাটা বাজে, কারণ আমি তো এই প্রোডাক্টের সাথে নেটবিনস সাপ্লাই করবো না, এই আউটপুটটা এখানে দেখতে পারবো না। তখন এটা দেয়ার বেটার ওয়ে আছে, সেটা আমরা পরে দেখবো আর কি, এখনই না, আস্তে আস্তে ইমপ্রুভ করবো প্রত্যেকটা জিনিসই। কিন্তু মেইন যে জিনিসটা স্ট্রেস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাই ক্যাচের মাধ্যমে একটা ভালো সিস্টেম করা গেল, যে একটা এক্সেপশনাল বিহেভিয়ার যদি হয় সেটা আমরা সামহাউ হ্যান্ডেল করতে পারবো, এরর মেসেজ দিয়ে হোক বা একটা রেকটিফাই করে হোক, কিছু একটা করা যাবে। আচ্ছা, আগের জায়গায় ফেরত আসি, এটা নিউ book.txt না করে এটা book.txt হবে, ফাইলটা আছে, সেই সমস্যায় না যায়। ফাইলটা থাকলে পারে এবার আমার কি করা দরকার? ফাইলটা খুললে পারে কি পাই? প্রথম লাইনে অ্যাক্সেশন নাম্বারটা পাই প্রথমে, তারপর বইয়ের নামটা পাই, অথর নেম পাই, প্রাইস পাই, ইয়ার পাই, এই তো। এই সিকোয়েন্সটা আমার জানা থাকতে হবে। উল্টা হয়ে গেছে, প্রথম লাইনটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, তারপরের লাইনটা কিন্তু বুক নেম না, তারপর লাইনটা হচ্ছে
অথর নেই, এখানে বুক নেই, কিন্তু ফাইলে সেভ করছে উল্টা। হ্যাঁ সেটা এক্স্যাক্টলি, ওই জিনিসটা আমার খেয়াল করতে হবে যে কোনটা কি। এরপরে ছিল হচ্ছে বইয়ের নাম, তারপর ছিল কি প্রাইসটা কি, আর তারপর ছিল হচ্ছে ইয়ার। বললাম যে ইন্টারফেসটা এরকম ডিজাইনে আছে, কিন্তু ফাইলে সেভ করার সময় তো আমি ইচ্ছা মতো সেভ করতেই পারি। তো সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যে অ্যাক্সেশন নাম্বার শুরুতে, এখানেও অ্যাক্সেশন নাম্বার শুরুতে। তারপর একটা হওয়ার কথা ছিল বুক নেম, কিন্তু আমি সেভ করছি কি অথর নেম। এবার যখন ফাইল রিড করবো সেকেন্ড লাইনে আমি কি পাবো, অথর নেম পাবো। এটা মনে রাখতে হবে। সেটা ওই পাশে থেকে ঠিক করে দেওয়া যায় না, কোনটা পর কোনটা? কোথায়? ওই যে পাশে অ্যাঙ্কর পেনের ওখানে সিরিয়াল করে দেবে। হ্যাঁ তা তো যায়, মানে তুমি যদি অথর নেমটা আগে উপরে রাখতে তারপর নিচে এটা আনতা, এটা চাইলে করাই যায়, কিন্তু আমি করে ফেলছি অলরেডি। সেভাবেই আপলোড না? হ্যাঁ তা আসবে, কিন্তু ফাইলটা আমি কিভাবে লিখতেছি সেটা সবসময় আলাদা হইতেই পারে। ওই জিনিসটা আমার জানতে হবে যে ফাইলে যা লেখা আছে সেটা ইন্টারফেসের সাথে ম্যাচ না করলে ক্ষতি নাই, ফাইলে যেভাবে আছে সেভাবে পড়ি। সরি ফর দ্যাট। কেন কি বলেন? ফাইলের মধ্যে যে ইনফরমেশনগুলো সেভ করলাম সেভ হচ্ছে না, মানে এমটিতে আছে। এখানেও কি তাই হচ্ছে? আচ্ছা করে দেখো, আমাকে জানাও, কারণ তোমার বাসাতে তো আমি দেখতে পাচ্ছি না, ল্যাপটপ থাকলে তাও দেখতে পারি, আর এখানে সেম সমস্যা হলে আমি দেখে দেবো। আচ্ছা একটু আগে যাই, এখানে হচ্ছে অ্যাক্সেশন নাম্বারটার জন্য একটা স্ট্রিং দরকার। আসলে অ্যাক্সেশন নাম্বার জিনিসটা কি, একটা ইন্টিজার রাখছি নাকি স্ট্রিং রাখছি? ইন্টিজার রাখছি, তো সেক্ষেত্রে স্ট্রিং এ রাখলে হবে না তো। হ্যাঁ, অ্যাক্সেশন নাম্বারটা লেটস সে এসিসি নাম্বার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ইন্টিজার, এখানে রাখতে যাচ্ছি, তাহলে এটা পড়বো কিভাবে? পড়াটা খুব ইজি। দিই অ্যাক্সেশন নাম্বার দিলাম, এফইন ডট রিড লাইন দিলাম, এই যে একটা লাইন রিড করলো, লাইনটা রিড করে আমাকে ফেরত দিবে সে একটা স্ট্রিং, কিন্তু রাখলাম কোথায়? একটা ইন্টিজারে। ইন্টিজারের মধ্যে তো স্ট্রিং রাখা যায় না, কি করতে হয়? ইন্টিজার ডট পার্সেন্ট এটা দিতে হবে। অ্যাক্সেশন নাম্বার গেল, তারপর আসবে কি স্ট্রিং হচ্ছে, এবার নেক্সট স্ট্রিং যেটা আসে সেটা হচ্ছে অথর নেম। এটাও ওই একইভাবে আমরা কিন্তু লাইন বাই লাইন পড়তেছি, তাহলে প্রত্যেকবারই আমার একটাই কমান্ড, সেটা হচ্ছে রিড লাইন। রিড লাইন বলে একটা গোটা লাইন তুলে দেয়। এখন তোমার প্রবলেম যদি এরকম হয় যে একই লাইনে প্রথমে অথর নেম আছে, তারপর বইয়ের নাম আছে, মাঝখানে কমা আছে, এরকম কথা যদি বলো তাহলে এটা এইভাবে পড়া যাবে না, এটা একটু অন্যভাবে পড়তে হবে, কিন্তু ওটা আমরা পরে দেখব। একই লাইনের মধ্যে মাল্টিপল ইনফরমেশন যদি থাকে তাহলে সেটাকে ভেঙে নিয়ে আসতে হবে সামহাও, পুরো জিনিসটা একটা হয়ে যাবে। অথর নেম বুক নেম যদি একসাথে একটা লাইনে থাকে তাহলে ওই পুরো জিনিসটা অথর নেম হয়ে যাবে ফর এক্সাম্পল। যেমন এখানে ডিটেইল এন্ড ডিটেইল, হ্যাঁ এটা এন্ড কি কোনো না সমস্যা করবে না, এটা পুরোটা একটা স্ট্রিং হিসেবে চলে আসবে, ডেডলাইন ডেট একটা নাম হিসেবে চলে আসবে। আর তারপর হচ্ছে প্রাইস, প্রাইস দিয়ে রাখছিলাম হচ্ছে ডাবল, তাই না? ইন্টিজার ডট পার্সেন্টে যেমন স্ট্রিং থেকে ইন্টিজার বানায় ডাবল ডট পার্স ডাবল, তাহলে স্ট্রিং থেকে ডাবল বানাবে। এটা হচ্ছে এফইন ডট রিড লাইন। আর তারপরে কি করবো আমরা? রাখবো হচ্ছে ইয়ার, যেটা একটা ইন্টিজার। ওকে, তাহলে এই চারটা জিনিস আসলো, এই চারটা জিনিসের প্রত্যেকটাতে এরর দিচ্ছে, কারণ রিড করার সময় সমস্যা হতে পারে। আমাদের একটা ক্যাচ ক্লজ অ্যাড করতে হবে, সেকেন্ড অপশন অ্যাড ক্যাচ ক্লজ আইও এক্সেপশন হতে পারে, কারণ ফাইলটা আছে কিন্তু লেটস সে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়ে না, তো আমার ফাইলটা লেটস সে সামহাউ করাপ্টেড, আমি পড়তে গেলাম তখন পড়তে পারতেছি না, তখন কি হবে? অথবা আরো একটা বাজে এক্সাম্পল দেই, একটা পেন ড্রাইভে ফাইলটা রাখা আছে, আমি পড়তে শুরু করলাম, ফাইলটা আছে, মাঝখান থেকে পেন ড্রাইভটা খুলে নিয়ে চলে এলাম, পড়তে পারবো? পারবো না। তো এই প্রোগ্রামটা যখন আমরা তৈরি করব তাহলে প্রোগ্রামটায় কি কি খারাপ জিনিস হতে পারে
আনএক্সপেক্টেড বিহেভিয়ার কী কী হতে পারে সবই চিন্তা করব, করে আমরা সেগুলো এক্সেপশন হ্যান্ডেল করব যে এই ধরনের সিনারিওতে কী করা উচিত। কিছু যদি নাও করতে পারি ইউজারকে একটা মেসেজ দেওয়া উচিত যে আমি পড়তে পারছি না। ক্যাচ ক্লজ, হ্যাঁ, আইও এক্সেপশনটা ক্যাচ করতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমরা একটা বইয়ের একটা অবজেক্ট তৈরি করব। বইয়ের অবজেক্ট তৈরি করতে গেলে কি কি লাগে এখানে লেখা আছে। বইয়ের কনস্ট্রাক্টর অ্যাক্সেশন নাম্বার চায়, বইয়ের নাম চায়, অথর নেম চায়, প্রাইস চায়, আর ইয়ার চায়। এই অর্ডারে চাই, অর্ডারটা মেনটেন করতে হবে। বইয়ের অবজেক্ট এখানে আরেকবার তৈরি করতে, হ্যাঁ, একটা অবজেক্ট, নতুন একটা বই পড়লাম, গোটা একটা ব্লক, অ্যাক্সেশন নাম্বার পড়লাম, তারপর হচ্ছে বইয়ের নাম পড়লাম। বইয়ের নামটা আমি কোথায় পড়ি নাই, ভুলে গেছি, মুখ নেই। অ্যাক্সেশন নাম্বার, তারপর হচ্ছে বইয়ের নাম, অথরের নাম, তারপর হচ্ছে প্রাইস আর ইয়ার। এই অর্ডারটা কার সাথে ম্যাচ করতে হবে? এটার কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ করতে হবে, যে কনস্ট্রাক্টর যেভাবে পাঠানোর কথা সেভাবে যেন পাঠাই। অসুবিধা নেই, ফাইল থেকে পড়ছি এরকম, পড়ার পর অবজেক্ট বানানোর সময় কারেক্ট অর্ডারে পাঠাই। ঠিক আছে, এই বুকটা তৈরি হলো। এখন এটা ঠিকমতো পড়তে পারছে কিনা এটা চেক করা দরকার। এই বুকটাকে প্রিন্ট করতে দিলে ও যদি ঠিকমতো পড়ে থাকে তাহলে প্রিন্ট করতে পারবে। আমি প্রোগ্রামটা রান করলাম, রান করে লোড দিলে পারে, এই দেখো পড়ে দিছে। কনসোলে আপাতত কনসোলে প্রিন্ট দিলাম, এটা পরে ফিক্স করব। ঠিক আছে, হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা, তাহলে কনসোলে প্রিন্ট করতে পারছি, এটা সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে এই যে একটা ইউআই ডিজাইন করলাম, ফাইল থেকে পড়ে এই ইউআইতে লোড করে দিবে ডিরেক্টলি। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে এরকম একটা মেথড লিখলে পরে কাজে সুবিধা হয়, যেটার নাম দিলাম ডিসপ্লে বুক, আর প্যারামিটার হিসাবে বুকটা পাস করে দিলাম, সেটা ইউআইতে ডিসপ্লে করে দিবে। এই ডিসপ্লে বুক নামে কোনো কিছু নাই কিন্তু। তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে একটা ডিসপ্লে বুক, একটা মেথড লেখো যেটা প্যারামিটার হিসাবে একটা বই নেয়, নিয়ে কাজ করে। এই মেথডটা আমাকে কিছু ফেরত দেয় না, রিটার্ন টাইপ ভয়েড। আর এই মেথডটা বাইরে থেকে হয়তো আমি কলও করবো না, এর ভিতর থেকেই কাজ হবে। ইন দ্যাট কেস এটাকে প্রাইভেট দেওয়া যায়, বাইরের অন্য কোনো ক্লাস এটাকে অ্যাক্সেস করবে না, সেই জন্য এটি প্রাইভেট বললাম। প্রাইভেট যদি না বলি তাহলে ডিফল্ট এটা পাবলিকের মতো আচরণ করবে। এখন হ্যাঁ করবে, সমস্যা নেই। এটা প্রাইভেট দিলেও শো করবে, পাবলিক দিলেও শো করবে। তাহলে কি হচ্ছে যে এখানে কনসোলে প্রিন্ট করার পরে আমি বললাম এটাকে ওইখানে দেখায় দাও, ইউআইতে দেখাও। এই ফাংশনের মধ্যে ডেফিনেটলি কথাবার্তা লিখতে হবে, নাহলে তো আর দেখাবে না। যেমন আমি যদি এখানে অ্যাক্সেশন ফিল্ড ডট সেট টেক্সট লিখি সামথিং, জাস্ট দেখানোর জন্য বলতেছি, তাহলে এই প্রোগ্রামটাকে রান করে লোড করলে পরে এখানে সামথিং কথাটা লেখে, কিন্তু এখানে তো আমি সামথিং লিখতে চাই না। কারণ এখানে অ্যাক্সেশন নাম্বারটা বসতে হবে। আমি বলে দিচ্ছি অ্যাক্সেশন ফিল্ড ডট টেক্সট সেট টেক্সট। এটা না করে যদি আমি বলতাম বুক ডট গেট অ্যাক্সেশন নাম্বার, তাহলে কি হতো? অ্যাক্সেশন নাম্বারটা ওইখানে যে বসতো। এটা এরর দিচ্ছে, কারণ সেট টেক্সট চাই হচ্ছে তুমি একটা স্ট্রিং পাঠাও। আমি কি পাঠালাম? ইন্টিজার পাঠাচ্ছি। জাভাতে ইন্টিজারকে স্ট্রিং বানানো খুবই সহজ কাজ। একটা এমটি স্ট্রিং এর সাথে জোড়া দিয়ে দাও একটা নাম্বারকে, স্ট্রিং হয়ে যাবে। এই জিনিসটা তাই। যেমন আমি যদি এরকম ভাবে লিখি হ্যালো লিখি, কি হবে? লোড দিলাম, এখন হ্যালো 1225 আসছে, শুরুতে হ্যালো কথাটা আসছে, তারপর 1225 এটা আসছে কেন? কারণ এখানে লিখছি। এই
তাহলে সেট টেক্সট এক্সপেক্ট করে যে আমি একটা স্ট্রিং দিব, কিন্তু পাঠাচ্ছিলাম ইন্টিজার। ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করতে চাইলে স্ট্রিংয়ের সাথে প্লাস একটা ইন্টিজার এটা দিলে পরে স্ট্রিংটা রেডি হয়ে যাবে। উল্টাটা একটু কঠিন। উল্টাটা হচ্ছে যে স্ট্রিংকে যদি ইন্টিজার করতে হয় তখন ইন্টিজার ডট পার্সেন্ট। খেয়াল থাকবে দুই জিনিস, স্ট্রিংকে ইন্টিজার করতে চাইলে ইন্টিজার ডট পার্সেন্ট, ইন্টিজারকে স্ট্রিং করতে চাইলে এমটি স্ট্রিং প্লাস ইন্টিজারটা। স্যার হ্যাঁ। আমরা ওই পরে যে বুকের একটা অবজেক্ট করে প্রিন্ট এলিমেন্ট দিচ্ছি সেটার জন্য প্রথমে সেভ করে তারপরে লোড দিতে হবে। হ্যাঁ, সমস্যা হবে। অথবা যদি আমরা ধরেন যেটা সেভ করা আছে আমরা শুধুমাত্র ইউআইটা এনে লোড দিলেও কি আগেটা আসে? এক্স্যাক্টলি করছে তো কাজ। স্যার এখানে আসছে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে লোড দিলে পরে এটা 1225 দেখাচ্ছে, এটা কাজ করতেছে। তোমারটা কেন করছে না আমি দেখে দিচ্ছি। আর বাকি জিনিসগুলো এইভাবে ফিল আউট করতে পারবো তো, আমি অ্যাটলিস্ট রেডি করে রাখি তারপর দেখি কোথায় সমস্যা। এরপরেরটা আসবে হচ্ছে সে বুক নেম, যেটা আছে বুক ফিল্ড বা কি নাম দিয়ে রাখছিলাম, নেম ফিল্ড। বইয়ের যে নামের ফিল্ডটা ওটাকে বলছে নেম ফিল্ড। কোথায় বলছে এই জিনিসগুলো যদি মনে না থাকে তাহলে যে এখান থেকে দেখতে হবে নেম ফিল্ড। রাইট, তাহলে নেম ফিল্ড ডট সেট টেক্সট এটা হবে হচ্ছে এরকম বুক ডট গেট বুক নেম। ওই একইভাবে অথর ফিল্ডে কে বসবে, বুক ডট গেট অথর। এখানে প্রাইস ফিল্ডে কি বসবে, বুক ডট, হ্যাঁ থাকবে বুক ডট গেট প্রাইস। সেটা ফেরত দেয় কি একটা ডাবল, এখানে একটা কম্পাইলারও দেয় কারণ ডাবল সে দেখাতে পারবে না, স্ট্রিং চায়, এমটি স্ট্রিং প্লাস একটা ডাবল। এক্স্যাক্টলি যোগ দিচ্ছি যে তাই। ইয়ার ফিল্ডে কি বসবে, গেট ইয়ার। এটা একটা ইন্টিজার ফেরত দেয়, তাহলে এটা চলে আসলো। এখন এই প্রোগ্রামটাকে আমরা যদি রান করি তাহলে এখানে লোড দিলে পরে এই যে দেখো পুরো ইনফরমেশনটা গোটা ফর্মে চলে আসছে। এই আইডিয়াটা ক্লিয়ার? আমার কিছু লোড দিলে আমার এখানে যে কনসোলে প্রিন্ট করার কথা সেটা হচ্ছে না। আমি এখানে লোড দিলাম, তারপর এটা করলাম, প্রিন্ট দিলাম। নিচে নামো দেখো কি এক্সেপশনটা দিচ্ছে আর নিচে close number format exception for accession number 101। তুমি তোমার ফাইলে যেটা লিখছো, ফাইলে আউটপুট দেওয়ার সময় তুমি পুরো লেবেল সহ লিখে রাখছো accession number colon 101। ওই পুরো জিনিসটাকে সে একটা ইন্টিজার বানাতে হচ্ছে। accession number কথাটা বলে সে ইন্টিজার বানাতে পারবে না, ওইটা আমি ফিল করছি। এখন তোমার একটা ঠিক করবো কি হবে, সিম্পলি টেক্সট ফাইলটা যে accession number colon ওইটা মুছে দিয়ে আসো, মানে এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, আর না হলে তোমার এর থেকে বাজে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে স্ট্রিংটা পাওয়ার পরে শুরুতে যে জিনিসটুকু লিখছো অতটুকু বাদ দিয়ে পর থেকে করতে হবে, সাবস্ট্রিং বের করতে হবে। ওটাও সম্ভব, কিন্তু আমি এখন দেখাবো না আর কি। তাহলে আমাদের বুঝতে পারছি। ওকে, তাহলে এইটুকুর কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের ফাইলটা পড়তে পারতেছি। কিন্তু এখন বই আছে আমার দুইটা, শুধু একটা দেখাচ্ছে। নেক্সট দিলে পরে পরেরটা দেখানোর কথা, ওটা এখন কোড লেখা হয়নি। লোড করার কাজ আমরা এখানে করছি, বুক তৈরি করলাম, প্রিন্ট করলাম, ডিসপ্লে করলাম, সেগুলো কাজ করে। ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে যে আমার তো এখানে বই অনেকগুলো থাকবে, একটার পর একটা বই পড়ে আমি মেমোরিতে কোথাও যদি সেভ না করে রাখি তাহলে নেক্সট দিলে পরে তখন কি করবো, আবার বলবো আবার ফাইল খুলো, প্রথমটা বাদ দাও পরেরটা পড়ো। এই কাজটা বারবার ফাইল পড়াটা এটা একটা এক্সপেন্সিভ অপারেশন, কারণ যখনই তুমি হার্ড ডিস্কে অ্যাক্সেস করবা জিনিসটা অবভিয়াসলি র্যামে অ্যাক্সেস করা থেকে অনেক স্লোয়ার হবে। তো তার থেকে গোটা ফাইলটা একবারে করে যদি আমি মেমোরিতে বসায় রাখতে পারি, এরপরে নেক্সট দিয়ে আমরা দিতে পারবো। ঠিক আছে।
একটা বই মানে কি, এটার মধ্যে অনেক কিছু আছে। সে একটা অ্যাক্সেশন নাম্বার আছে, একটা বইয়ের নাম আছে, অথর আছে, আরো 2-3টা প্যারামিটার আছে। এই সব কিছু মিলে হচ্ছে একটা বই। এখন আমার এখানে 2টা বই আছে টেক্সট ফাইলে, এরকম বই 1000টা থাকতে পারে। আমরা কি করতে পারি, আমরা এরকম একটা ডিজাইন করতে পারি যে গোটা বইটা অ্যারেতে সেভ করে রাখা। অ্যারে সম্পর্কে কিছু আইডিয়া তো আছে। ইন্টিজার একটা অ্যারে তৈরি করলে পরে সেটা বলেছে 10টা এলিমেন্টের ইন্টিজার অ্যারে তৈরি করলাম, 10টা আলাদা ইন্টিজার রাখা যায়, 0 1 2 3 4 এরকম 9 পর্যন্ত রাখা যায়। যদি আমরা বইয়ের অ্যারে তৈরি করি তাহলে অ্যাক্সেশন নাম্বারের জন্য একটা সেপারেট অ্যারে দরকার নেই, নেমের জন্য সেপারেট অ্যারে দরকার নেই, সবকিছু মিলেই তো একটা বই। পুরোটা একটা বইয়ের অ্যারে তৈরি করি। এই বইয়ের অ্যারের মধ্যে 0 ইন্ডেক্সে এই জাভা হাউ টু প্রোগ্রাম এই বইটা রেখে দিলাম, সেকেন্ড ইন্ডেক্সে ফর এক্সাম্পল হেড ফার্স্ট জাভা একটা বই রেখে দিলাম। এরকম একটার পর একটা বই আমরা রাখতে পারবো। তো সেই কাজটা করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে ট্রাই ক্যাচের মধ্যে যতটুকু আছে এটা কয়টা বইয়ের ইনফরমেশন পড়ে? জাস্ট একটা। কারণ একবারই সে অ্যাক্সেশন নাম্বার পড়ে, একবারই অথর নেম পড়ে, একবারই বুক নেম পড়ে, এটা সেকেন্ড টাইম তো আর ঘুরে আসলো না। তাহলে এই কাজটাকে আমার সামহাউ একটা লুপের মধ্যে ফেলতে হবে। এই পুরো কাজটাকে আমরা একটা লুপের মধ্যে যদি ফেলি তাহলে লুপের কন্ডিশন দিতে হবে না? কতক্ষণ চলবে এটা? কি শেষ না হয়? ফাইল শেষ না হয়? ফাইল কোথায় শেষ সেটা কি জানি? ফাইল কোথায় শেষ সেটা জানি না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে i equal to 0 নিলাম, আমি যদি বলি যে for while I less than 2 i plus plus, এই জিনিসটা কাজ করবে। প্রোগ্রামটাকে রান করলাম, লোড বললাম, এই দেখো দুইটার ইনফরমেশন প্রিন্ট করে দিল। আসলে কি করছে? দুইটাতে একই জিনিস বলছে, হয় নাই তো? কেন? কারণ লুপের মধ্যে আমি পুরো ফাইলটা শুরু থেকে শুরু করতেছি। তাহলে এই র্যান্ডম অ্যাক্সেস ফাইলটা কি লুপের মধ্যে থাকার কথা নাকি? এই জিনিসটা তো অ্যাটলিস্ট বাইরে থাকবে। একবার ফাইল খুলবো, তারপরে লুপ চালায় পড়বো। তাহলে এইবার দুইটা আসছে এবং শেষেরটা শুধু দেখাচ্ছে, সামনেরটা নেই। এই যে প্রথমটা যেটা সেটা আর দেখা নেই। তাহলে এইখানে এই যে i equal to 0, তার মানে ভিতরে লিখলাম i less than 2, এই 2টা লিখছি কারণ হচ্ছে টেক্সট ফাইলে দুইটা বইয়ের ইনফরমেশন আছে। যদি 20টা ফাইলের ইনফরমেশন থাকতো তাহলে এখানে 20 করে দিতাম। কিন্তু জিনিসটা কতটা বাজে হচ্ছে সুন্দর করে রাখবো যে আমি টেক্সট ফাইলে বইয়ের ইনফরমেশন জমা করছে, সেটার জন্য আমি বারবার বলবো যে এটা ইউজ করতে গেলে, প্রোগ্রামটাকে ইউজ করতে গেলে কোডের মধ্যে হাত দিতে হবে, এখানে এসে চেঞ্জ করতে হবে। এটা কি হয় নাকি? কারণ একটা কোড করে ডেভেলপারকে দিয়ে করে সফটওয়্যার বিক্রি করে দিয়ে আসছি, তারা আমাদের বারবার ডাকবে যে দিনের শেষে আসে না, আমি কোডটা চেঞ্জ করে দিই, আবার কম্পেয়ার করবো। এটা হয় না, এভাবে ডিজাইন কেউ করে না। তাহলে এই আয়ের উপর এভাবে ডিপেন্ড করা যাবে না। আমার কথা হচ্ছে যে জিনিসটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চালাই। while true, এটা একটা ইনফাইনাইট লুপ, এটা খুবই বাজে কাজ। while true বলা মানে একটা ইনফাইনাইট লুপ চলতেই থাকবে, কেউ থামাচ্ছে না। তো এটা কতটা বাজে এটা এখনই দেখতে হবে। এই যে দেখো কোর্সে পড়ে সে বন্ধ হয়ে গেছে, কারণ আর কিছু পড়তে পারতেছে না, নাই এরপরে কিছু নাই। নাম্বার ফরম্যাট এক্সেপশন, কারণ সমস্যা কি, আমরা প্রথমে পড়ি হচ্ছে অ্যাক্সেশন নাম্বারটা, একটা ব্ল্যাঙ্ক লাইন পড়লো, ওইটাকে একটা ইন্টিজারে কনভার্ট করবে কিভাবে? ব্ল্যাঙ্ক লাইন তো কোনো ইন্টিজার না। তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে লাইনটা রিড করলাম, এই লাইনটা যদি নাল হয় তাহলে আর আমার সামনে যাওয়ার দরকার নাই।
এখানে দুইটা স্টেপে কাজ করতে হবে। এই কোডটাকে ভেঙে লিখছি এফ ইন ডট রিড লাইন, এখানে তো একটা স্ট্রিং পাঠাচ্ছিলাম তাই না, আমি জাস্ট এটাকেই ভেঙে দিলাম দুইটা লাইনে। অ্যাক্সেশন নাম্বার লিখতে করছি। অলরাইট, এই অ্যাক্সেশন নাম্বার স্ট্রিংটা একটা লাইন হিসেবে পড়ে নিবে, এটা একটা স্ট্রিং। ওই স্ট্রিংটাকে কি করছে আমরা ইন্টিজারে কনভার্ট করছি। আগের লাইনটাকেই ভেঙে দুইটা কাজ করছি, বুঝতে পারছি কেন করছি? কারণ হচ্ছে স্ট্রিংটা পড়ার পরে আমি চেক করতে পারবো এক্স্যাক্টলি এটা যদি নাল হয় তার মানে ফাইলে আর কিছু নাই। হ্যাঁ, স্টপ। স্টপ বলে কি হবে? ব্রেক। একটা লুপ চলছে, লুপটাকে ভেঙে দাও, ব্রেক। তাহলে লোড দিলাম, এই যে কাজ করলো, এবার আর কোনো প্রোগ্রাম ক্র্যাশ করে নাই। ঠিক আছে, এখানে যদি আরো 10টা ইনফরমেশন থাকতো বইয়ের, কোনো সমস্যা ছিল না, কাজ করবে। তাহলে একটা কাজ অ্যাটলিস্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে যে বইয়ের ইনফরমেশন ফাইল থেকে পড়তে পারি, পড়ার পর সাথে সাথে আমরা কি করছি, কনসোলে ডিরেক্টলি আউটপুট দিয়ে দিচ্ছি। এগুলোকে এখনো কোথাও সেভ করা হয়নি। ক্লিয়ার এটা? নেক্সট যে আমরা কাজটা করব সেটা হচ্ছে যে এদেরকে সেভ করব। জাভা এই জিনিসটা এরকম, অ্যারে সি তে হয়তো আমরা শিখে আসছি কিভাবে তৈরি করতে হয়, ওইটার কথাই আগে বলি। সি স্টাইলে আমরা এইভাবে লেটস সে 100টা এলিমেন্টের একটা অ্যারে দরকার এক্স নামে, এইভাবে ডিক্লেয়ার করতে পারতাম। এটা হচ্ছে সি এর স্টাইল। জাভাতে এই সেম কাজটা আমরা এইভাবে করি না, একটু ডিফারেন্টলি করি। বিরাশি নম্বর লাইনে দেখালাম সিতে কিভাবে করতাম, আর 83 নম্বর লাইনে দেখাচ্ছি জাভায় কিভাবে করি আমরা। সরি, বারবার ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে, টিচারের ফোন দিচ্ছে বিভিন্ন প্রফেসর। এই যে অ্যারে ডিক্লেয়ার করলাম, এই অ্যারেটা আমরা নিউ দিয়ে করব। দুইটার মধ্যে পার্থক্য আছে, সিতে যেভাবে ডিক্লেয়ার করতাম আর এখানে জাভায় যেভাবে ডিক্লেয়ার করতাম, দুটার মধ্যে পার্থক্য আছে। স্ট্যাটিক ডিক্লারেশন আর ডাইনামিক ডিক্লারেশন, ওই পার্থক্যটাতে পরে যাই। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন জিনিসটা সেটা আমি বোঝাই বলবো আর কি। জাস্ট এখনকার জন্য এইটুকু জানাটা জরুরি, সেটা হচ্ছে যে জাভাতে অ্যারে ডিক্লেয়ার করতে চাইলে প্রথমে হচ্ছে দিতে হবে কোন টাইপের অ্যারে, তারপর বলতে হবে নামটা কি অ্যারে, তারপর এরকম স্কোয়ার ব্র্যাকেট দিতেই হবে, দিয়ে তারপর আমরা বলবো নিউ, তারপর হচ্ছে ডেটা টাইপটা আবার, আর কয়টা এলিমেন্ট। বোঝা গেছে? আমরা যদি এরকম এই কনসেপ্টটা ইউজ করি, এখানে বইয়ের একটা অ্যারে তৈরি করতে চাই, সেটাকে আমরা বলবো বুকস, লেটস সে একটা নাম দিলাম প্লুরাল, ইকুয়াল টু কি বলা উচিত, নিউ বুক, আর ব্র্যাকেট দিয়ে বলা উচিত কয়টা বই। দুইটার জন্য লেটস আমি একটু জায়গা রেখে দিলাম 1000টা। আমি আগে থেকে জানি না কয়টা বই থাকবে লাইব্রেরিতে, একটু বাড়াই বললাম যে 1000টা বই থাকবে। ঠিক আছে, তাহলে 1000টা বইয়ের জন্য অ্যারে তৈরি করে ফেলছি। এখন এই অ্যারেতে এদেরকে রাখতে হবে, একটা বই যদি ইন্ডেক্স 0-তে রাখি, পরের বই রাখবো ইন্ডেক্স 1-এ, তারপরে বই রাখবো ইন্ডেক্স 2-তে, তারপরেটা রাখবো 3-তে, 4-এ, এভাবে রাখবো। হ্যাঁ, অবজেক্ট অ্যারে, বুক টাইপের যে অ্যারে। ইন্ডেক্স একটা মেনটেন করতে যাচ্ছি, 0-তে রাখতে যাচ্ছি। এই যে এখানে কি হচ্ছে, বইটা তৈরি করে প্রিন্ট দিয়ে ডিসপ্লে করে ছেড়ে দিচ্ছে, আর কিছু করি না। সেটা না করে আমরা কি করব, এবার বুকসের ইন্ডেক্স পজিশনে রাখবো হচ্ছে এই এখন যে বইটা তৈরি করলাম সেক্ষেত্রটাকে। বুকস হচ্ছে অ্যারের নাম, বুক হচ্ছে একটা অবজেক্টের নাম। এই বুক অবজেক্টটা বুকস অ্যারেতে একটা পার্টিকুলার ইন্ডেক্সে সেভ করে আসছে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স প্লাস প্লাস করবো, কারণ এখন 0-র কাজ করলে পারে পরের বার 1-এর কাজ করবে। ক্লিয়ার এটা? তাহলে এই জিনিসগুলো সেভ করা থাকবে, বুকস অ্যারে তো সবকিছু সেভ করা থাকবে। এটা যে কাজ করে সেটা ট্রাই করে দেখি। লেটস সে আমি কনসোলে প্রিন্ট দিলাম না, তাহলে কি হবে, লোড দিলে পরে কনসোলে প্রিন্ট না করে শুধু ডিসপ্লেতে এখানে দেখাবে, এখানে কিছু দেখাচ্ছে না। ধরা যাক আমার পড়ার কাজ শেষ,
এবার আমি এই ট্রাই ক্যাচ থেকে বের হয়ে আসছি, ফাইল রিলেটেড সব কিছু শেষ। এরপর অ্যারেতে সেভ করা থাকলে এখন তো আমি প্রিন্ট করতে পারবো। তাহলে একটা লুপ চালাই আমরা, ফর ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন কতগুলো বই আছে আমার? 1000টা। অ্যারের লেন্থ হচ্ছে 1000, কিন্তু আমি বই রাখছি কয়টা? 2টা। নেক্সট দিন তাহলে হচ্ছে আমার টোটাল অ্যারের লেন্থ কত, এটা যদি জানা দরকার হয়, জাভা একটা চমৎকার ফিচার আছে, সিতে এটা নিজের মনে রাখতে হতো কষ্ট করে। এটা ডট মানে দিয়ে অ্যারে নেম ডট দিয়ে লেন্থ যদি বলি, কোনো ব্র্যাকেট নেই, বললে পারে ওই অ্যারের লেন্থ পাওয়া যাবে, অ্যারের সাইজ কত সেটা জানা যাবে। সিতে লেন্থের একটা আছে অ্যারের সাইজটা নাই, লেন্থ নামে কিছু নাই, কারণ অ্যারে দুইভাবে ডিক্লেয়ার করা যায় সিতে। ম্যালক দিয়েও অ্যারে বানানো যায়, স্ট্যাটিক ডিক্লারেশনও করা যায়। সাইজ অফ একটা অপারেটর আছে, ওইটা ইউজ করে লেন্থ বের করা যায় যদি স্ট্যাটিক হয়, কিন্তু যখন ডাইনামিক হয় তখন পারা যায় না। তো ওইটা পুরোপুরি সত্যি কথা না আর কি। আচ্ছা, আই ইন্ডেক্সে যে বইটা আছে সেই বইটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এইভাবে লিখলেই হয়। এই প্রোগ্রামটাকে রান করি, লোড বললাম, নালে ভরে দিছে। 1000টা ইন্ডেক্স আছে না, তার মধ্যে প্রথম 2টা ছাড়া বাকি সব নাল, কিন্তু কাজ তো করতেছে, তাই না? প্রিন্ট দেওয়া যাচ্ছে। তাহলে এইভাবে করতে পারি যে ইফ বুকস আই ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে কি করব? তাহলে ওটা প্রিন্ট করব না, আর না হলে প্রিন্ট করব। তাহলে এটা কিভাবে লেখা যায়? বইটা যদি নাল না হয় তাহলে প্রিন্ট করো। এই যে এবার দুটোই প্রিন্ট করবো, শেষ, কাজ করে। তার মানে আমরা অ্যারেতে সেভ করতে পারছি এবং এটা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে, কোথাও কোনো সমস্যা নাই। ঝামেলা একটা যেটা করে রাখছি সেটা হচ্ছে যে ডিসপ্লে করার সময় আমি তো নেক্সট দেব, নেক্সটের কোড লিখবো কোথায়? এই নেক্সট অ্যাকশনে। এই নেক্সট অ্যাকশনে আমি একটা বইয়ের অ্যাডের কথা বলবো যে এই অ্যাডের এই ইন্ডেক্সটা দেখাও, তাহলে বইটা তো গ্লোবালি অ্যাক্সেসিবল হতে হবে। বুঝতে পারছি? এই জিনিসটা এখানেই ডিক্লেয়ার করছি। এই মেথড থেকে যখন বাইরে চলে যাব তখন এটার কোনো অস্তিত্ব নাই। সিতে এই জিনিসটা আমরা দেখে আসছি, এটা আমরা বলতাম ভ্যারিয়েবলের স্কোপ। ভ্যারিয়েবল স্কোপ লোকাল হতে পারে, গ্লোবাল হতে পারে। লোকাল ভ্যারিয়েবল ওই ফাংশনের মধ্যেই থাকে, এর বাইরে আর থাকে না। তাহলে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা যদি এখানেই ডিক্লেয়ার করে শেষ করে দিই তাহলে এটা বাইরে থেকে পাওয়া যাবে না। তাই এইটা আমরা বাইরে ডিক্লেয়ার করব, এই জায়গায় ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করব। বুকস কি জিনিস? বুকস হচ্ছে বুক টাইপের একটা অ্যারে, এই কথাটাই বললাম শুধু, আর কিছু না। আর নিচে 83 নম্বর লাইনে যে জিনিসটা আছে, আমরা এখানে বুকস তৈরি করব। এখানে আর স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে না, এটা শুধু নামটা দেওয়া লাগবে। তাহলে লোডের মধ্যে অ্যারেটা তৈরি হচ্ছে, ফাইলটা পড়লাম, অ্যারের বিভিন্ন ইন্ডেক্সে একটা একটা করে বই সেভও করে রাখলাম, তাও কাজ করে। এবার আমরা চাচ্ছি যে নেক্সট দিলে পরে প্রথম বইটা থাকবে, তারপরের বইটা আসবে, তারপরের বইটা আসবে, এইভাবে কাজ করবে। ঝামেলা যেটা একটু রয়ে গেছে সেটা হচ্ছে, দেখো যে ডিসপ্লে বুক, এটা একটা পার্টিকুলার ইন্ডেক্স দিলে কি কাজ করে? না, এটার মধ্যে একটা বই পাঠিয়ে দিলে তারপর সেটা নিয়ে কাজ করে। তাহলে আমাদের জন্য এটা হলে বেটার হতো না যে ডিসপ্লে বুক তো সবগুলো ডিসপ্লে করতে করতে যাচ্ছি, এটা না করে আমরা যদি এভাবে বলতে পারতাম ডিসপ্লে বুক 0, তাহলে 0 নম্বরে যে বইটা ওটা দেখা দেয়। তাহলে কোনো এক জায়গায় দরকার হলে 1 নম্বর বইটা দেখতে পারবো, 2 নম্বর বইটা দেখতে পারবো। কোথায় যেতে যাচ্ছি বুঝতে পারছি? ইন্ডেক্স হিসাবে যেতে যাচ্ছি। তাহলে এই জিনিসটাকে চেঞ্জ করে, আগে ছিল এরকম, এটা না করে একটা ইন্টিজার ইন্ডেক্স দিতে চাই। বই দেবো না ইন্ডেক্স দেবো? ইন্ডেক্স দেব স্যার, ইন্ডেক্স নাম্বার হিসেবে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স একটা নাম্বার দেবো, কিন্তু এখন তো দরকার বই, কারণ বইয়ের এই যে বাকি মেথডটা কি চাচ্ছে? বই চাচ্ছে। বুকস অ্যারেতে আছে, কোন জায়গায় আছে?
দেখি মেথডটা এভাবে চেঞ্জ করলাম। মেথডটায় আগে গোটা বই পাঠিয়ে দিতাম, এখন সেটা না করে একটা ইন্ডেক্স পাঠিয়ে দিচ্ছি, ওই ইন্ডেক্স থেকে বইটা আমি তুলে নেব, তারপর সেখান থেকে বাকি জিনিস চলে আসবে। তাহলে কি হচ্ছে, এই প্রোগ্রামটা লোড দিলে পারে সবার শেষে সে প্রথম বইটার ইনফরমেশন দেখায়। কেন দেখে? কারণ ইন্ডেক্স 0টাকে দেখাতে বলছি। এখন যদি আমি এখানে কোডে লিখি হ্যান্ডেল নেক্সটের কাজ হবে হচ্ছে ডিসপ্লে বুক 1, তাহলে দেখবো যে F6 দিলাম, রান করলাম প্রোগ্রামটা, লোড দিলে পরে প্রথম বই দেখায়, নেক্সট দিলে পরে পরের বই দেখায়। আরেকবার নেক্সট দিলে পরে যে পরের বই দেখাবে তা তো আর হবে না, এরপরে বইও নাই, আর কোডটাও ঠিক মতো লেখা হয় নাই, কারণ সবসময় আমরা 1 নম্বরই দেখাচ্ছি। এইটা কোন বইটা দেখাবো সেই ইন্ডেক্সটা বাড়তে দিতে হবে। আমার যদি কারেন্ট ইন্ডেক্স একটা ভ্যালু থাকে, যেটা 0 ছিল ওটা চেঞ্জ হয় 1 হয়, তারপর 2 হয়, 3 হয়, এরকম হয়, তাহলে এটা এখানে ইউজ করতে হবে। বুঝতে পারছি? ডিরেক্টলি 1 আমার বলা যাবে না। তাহলে যে ওইখানে যেমন বুকটা আমরা ক্লাসে রাখছি সেটা না করে কারেন্ট ইন্ডেক্স 0 দিয়ে শুরু করলাম, 0 দিয়ে শুরু করে এখন এটাকে বাড়তে দিতে পারি, ওইটা এক এক করে বাড়বে। আচ্ছা, এই জিনিসটা কাজ করতে গেলে আরও কিছু বইয়ের ইনফরমেশন থাকলে ভালো, তাহলে জিনিসটা বোঝা যায়। আমি ফাইলটাকে একটু চেঞ্জ করি, এই ইন্টারফেসের থ্রুতেই করবো। লেটস সে একটা নতুন একটা বইয়ের নাম্বার দিলাম, সে হবিটা একটা বইয়ের নাম, চলকি নেট লিখছে, এটা প্রাইস কত জানি না, আর আন্দাজে লিখলাম আর কি, সেভ দিলাম। তাহলে এটা নতুন একটা বই এখানে অ্যাড হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে নতুন একটা বইয়ের ইনফরমেশন চলে আসছে। আচ্ছা, 4 জন অথরের একটা চমৎকার বই আছে, ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম। ওটার দামও 800 থেকে 1000 টাকার মধ্যে হবে হয়তো। সে 1990 সালে লিখছিল, ওটা আমার খেয়াল নেই কবে লিখছে। সেভ দিলাম, একটা বই ইনফরমেশন সেভ করা হয়ে গেছে, যেটা আমাদের book.txt তে দেখা যায়। আর এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, লোড দিলে পরে প্রথম বইটা দেখাচ্ছে, নেক্সট দিলে পরে পরের বইটা দেখাচ্ছে, আবার নেক্সট দিলে পরে এর পরের বইটা আসছে, তারপরে আরেকবার যদি নেক্সট দিই প্রোগ্রামটা ক্র্যাশ করছে, এবং এটাই ডিজায়ার্ড বিহেভিয়ার, কারণ আমার এরপরের বই নেই। ক্র্যাশ করছে, এটা ভুল বললাম, ক্র্যাশ করছে এটা ডিজায়ার্ড বিহেভিয়ার কেন হবে? চাই না, চাবো না কি এরকম ক্র্যাশ করুক। কেন ক্র্যাশ করছে? কারণ হচ্ছে নাল পয়েন্টের এক্সেপশন হচ্ছে। নাল পয়েন্টের এক্সেপশন, তাহলে আমরা এটা দেখতে পাবো না যে কারেন্ট ইন্ডেক্সে যদি বাড়ানোতে এমন একটা জায়গায় আসি যে জায়গায় বইয়ের বদলে নাল আছে, তাহলে সেখানে কি আমি দেখাবো? দেখাবো না। তাহলে কারেন্ট ইন্ডেক্স বাড়ানো যাবে না। সেক্ষেত্রে আমরা এইভাবে চেক করতে পারি, ইফ বইয়ের কারেন্ট ইন্ডেক্সটা যদি নাল হয়, তাহলে তো এটা বাড়ানোর কারণে আসছে, তাই না? সেক্ষেত্রে বুকস কারেন্ট ইন্ডেক্সটা একটু কমাই দেবো। যদি কারেন্ট ইন্ডেক্স ইজ নট ইকুয়াল টু নাল, তখন ডিসপ্লে করার কিছু না? ডেফিনেটলি করা যায়। চেঞ্জ না করে তুমি যদি এইভাবে লিখতে চাও তাহলে সেটা পুরোপুরি ঠিক আছে। যদি নাল না হয় তাহলে ডিসপ্লে ইন্ডেক্স কল করো, ডিসপ্লে বুক কল করো। নাল হলে পরে তার কল করবো না। যেটা করতে চাও শুরু থেকে করতে, মানে ওইটা পারি, এটাও হইতে পারে। ক্লায়েন্ট কি হয়ে যাচ্ছে, তুমি যদি ক্লায়েন্ট হিসেবে চাও যে এরকম যখন শেষ হয়ে গেল তখন র্যাপ আপ করবো, তখন শুরুতে যে চলে যাচ্ছে, ঠিক আছে যেতে পারি, তাহলে 0-তে পাঠাতে পারি, সেটা একটা ভালো অ্যাপ্রোচ। ওটা হতে পারে, এমন হতে পারে যে ক্লায়েন্ট তোমাকে বলছে যে সামনে না যাওয়া গেলে ওইখানে থেমে থাকো, নেক্সট যাওয়ার অপশনটা বন্ধ করে দাও, নেক্সট ডিসেবল করে দাও, সেটাও একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে।
শামিন যেটা বলছে এটাও পসিবল, তবে এটা একটু স্লাইটলি খারাপ অ্যাপ্রোচ, কারণ এই ক্ষেত্রে যেটা হয় যে তুমি কোনো একটা জায়গায় না আসলা, এরপরে যদি নেক্সট কল করা হয় কারেন্ট ইন্ডেক্সটা কি বাড়তে থাকবে, কিন্তু নাল হিসাবে ডিসপ্লে করতেছে না, তাহলে পরে যদি আমার ওই কারেন্ট ইন্ডেক্সের উপর বেস করে কোনো ক্যালকুলেশন করতে হবে, ওই সময় আমি কোথায় আছি আমি এটা বুঝতে পারবো না, উল্টা পাল্টা কোনো একটা জায়গায়। এটা আমি প্রেফার করতেছি না, বলছে লিখছি ঠিক আছে চলো কাজ করুন। একটু শুরু দিয়ে জানতো আমি কোন কিছু জায়গায়? জিনিস ওই লিখতে পারিনি, আমি জাস্ট দেখতে পেয়েছি যে আপনার ওই বুকের এটাকে যে বাইরে নিয়ে গেছেন প্রথমে, বুক ক্যারেটটাকে বাইরে নিয়ে বুক ক্যারেটটা ছিল হচ্ছে আমার এই জায়গায়, যে এখানে ডিক্লেয়ার করছিলাম, এখানে ডিক্লেয়ার কেন করতেছি না, কারণ এটা বাইরে থেকে পাওয়া যাবে না। বাইরে লিখছি হচ্ছে যে অন্যান্য ডেটা মেম্বার যেখানে ডিক্লেয়ার করা আছে ওইখানে, এই কাজটা করছি। আচ্ছা, আমি এই কাজটা এখন পর্যন্ত যা কিছু করলাম, টিম টিম কমিট, তাহলে এই দুটো চেঞ্জ করছি আমি, লোডের কাজ আর নেক্সটের কাজ করে এটুকু করলাম, কমিট করে আমি পাঠিয়ে দিচ্ছি। ডিসপ্লে বুক যেটা করছিলাম ম্যাথ করতে হ্যাঁ যাচ্ছে দাঁড়া। ওকে, আমি ফাইলটা পুশ করে দিছি, যা যা চেঞ্জ করছি এগুলো পুশ করে দিছি। 5 মিনিট একটু সময় নিই, নিজেরা একটা ছোট্ট কাজ দিচ্ছি, খুবই ছোট কাজ। নেক্সটের কাজটা তো আমি করে দিলাম, ঠিক আছে? এটা দেখে দেখে এইখানে একটা নতুন বাটন অ্যাড করবা, যেটার নাম লেটস সে দিলা প্রিভিয়াস অথবা ব্যাক। ওটার সাথে একটা বাটন দিয়ে একটা কাজ অ্যাসোসিয়েট করো, যে যেটা নেক্সট দিলে পরে সামনে দুইটা বই পার করলাম, ওটার দিকে চলে আসতে পারে। এটা পারি কিনা একটু ট্রাই করে দেখি, আর বাকি জিনিস তারপরে কভার করবো। স্যার ওই কথা ডিসপ্লে ডিসপ্লে আচ্ছা, আর বিষয়ে অ্যাসাইনমেন্টের কথা জিজ্ঞেস করতেছিলাম। অ্যাসাইনমেন্ট হিসাবে টু ডু লিস্টের কথা বলছিলাম। টু ডু লিস্টের আইডিয়াটা হচ্ছে যে ধরো পার্সোনাল অর্গানাইজার আর কি, একটা তোমার দিনে যা যা কাজ করতে হবে সেটা একটা প্ল্যান করে রাখছো। হ্যাঁ, একটা সফটওয়্যার বানাবো যেটা যে কেউ ইউজ করবে, সেখানে প্রত্যেক দিনের এগেইনস্টে কি কি কাজ করতে হবে সেই ইনফরমেশনগুলো সেভ করা থাকবে। ধরো যে আজকে আমার 5টা কাজ আছে, সেই 5টা কাজ আমি আগে থেকে আমার প্রোগ্রামের সাথে সেভ করে রাখলাম, সেটা গোটা মাসের বিভিন্ন দিনের জন্য এগুলো সেভ করে রাখলাম, ফাইলে জমা থাকবে। আমার এরকম একটা ব্রাউজার টাইপের থাকবে, যে যেমন একটা বুক ব্রাউজার, ওরকম একটা টু ডু লিস্ট ব্রাউজার থাকবে। এটা দিলে পরে ধরা যাক সব করে যদি দেখাতে পারে তাহলে তো খুবই ভালো, যে মাসের দিনগুলো আছে ওইখানে ক্লিক করলে পরে ওই দিনের জিনিসটা দেখা যায়। অথবা এটা যদি নাও থাকে, কোনো একটা দিনের তারিখ লিখে বা একটা মাস সিলেক্ট করে একটা তারিখ দিয়ে এটা দিলে পরে ওই দিনের কাজগুলো লিস্ট করে দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ, থাকতে পারে। এটা অনেক রকম ভাবে ডিজাইন করা যায়। আমি মানে অ্যাসাইনমেন্টগুলো সবসময় চাই যে তোমরা নিজে যেভাবে চিন্তা করতে পারছো ওইভাবে ডিজাইন করো, ফিক্স করে দিতে যাচ্ছে না যে কোন ডিজাইনটা তুমি নিতে হবে। একটা টু ডু লিস্ট যদি তুমি নিজে ইউজ করতে চাও তাহলে তুমি এটা কেউ করতে পারো, ওইটা চিন্তা করে কাজ করতে হবে। মানে টু ডু লিস্ট করতে গেলে কয়েকটা জিনিস জানার দরকার আছে, যেমন মাস সিলেক্ট করার জন্য একটা কম্বো বক্স অপশন থাকলে হবে, যে একটা মাসের নামগুলো তো ফিক্স, তাই না? মাসের নামকে যদি জানুয়ারি লিখতে যে এন লিখতে পারে, কেউ কেউ পুরো জানুয়ারি লিখতে পারে, এক একজন এক একভাবে লিখবে। কেউ হয়তো
পুরোটা ক্যাপিটাল লেটার লিখলো, কেউ স্মল লেটার লিখলো, সেই অপশনগুলো দেওয়ার মানে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ড্রপ ডাউন লিস্ট থাকতে পারে। কম্বো বক্স কীভাবে তৈরি করে কাজ করে ওই জিনিসগুলো এখনো দেখেনি। আর আরেকটা জিনিসও দেখানো হয়নি যে টু ডু লিস্টের যে কাজগুলো ওগুলো তো লিস্ট হিসাবে আসবে, একটা করে একটা লিস্ট হিসাবে, লিস্ট মানে কি হবে সেটাও দেখেনি। এই দুটো জিনিস বাকি রয়ে গেছে। এই জন্য আমি অ্যাসাইনমেন্টটা, যেটা শুরুর প্ল্যান ছিল যে পরীক্ষার আগে জমা দিতে হবে, ওইটা সময় আমি বাড়াই দেবো, এগুলো দেখানোর পরে আর কি। ওইটা শুরুর দিকে ওই এসপিএল বন্ধ ছিল, তখন কয়েকটা ক্লাস মিস হয়েছে, একটু পিছিয়ে আসছে, কভার হয়ে যাবে কিন্তু এক্সামের পরে, কারণ আমি এখনো সব কিছু কভার করিনি, ডেফিনেটলি এক্সামের পরে আমি এটা ডেটটা তখন ঠিক করবো। এটা উদাহরণ যে আমাদের কাজ কি ছিল, যে কোনো একটা আমি একটা প্রজেক্ট করলাম, অন্য কৌশলী যদি এগুলো ঝামেলা হয় তাহলে ডিরেক্টরিটা ডিলিট করে দিয়ে ক্লোজ দিয়ে টানবে। যখন রিলিজ করতে এটা নাই, সেক্ষেত্রে তোমার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে পাবা যাদের মধ্যে এখানে প্রজেক্টটা ডিরেক্টরিটা দেখে ওপেন দিয়ে দিবে। নেটবিস থেকে ডিরেক্টলি নেওয়া যায়, তুমি যে এখান থেকে একটা তারপরে যে এখানে এবার প্রাইকেজের ভিতরে এটা আমাদের এটা তো সেকশন 2, তাই না? শাহাদাত হোসেন, মাহমুদ কবির,
ওয়েন হিন্দ্রি, নাজলা শাখাওয়াত, তানভীর হাসান, গোলাম আজম, মিজানুর রহমান, Yes, sir. আমির হোসেন, মারজান আক্তার, মোহাম্মদ শরীফ, মুসনাদ আহমেদ, ফারজানা আক্তার, ইন্তিসার আহসান, রেদওয়ান আলম, শারিক ফেরদৌস, আবু ইশতিয়াক, তামিমুজ্জামান ভুইয়া, মঈনুদ্দিন বাশা, গৌরাঙ্গ রয়, জুবায়ের নাইম, মহিউদ্দিন, শামিন আশফাক, স্যার কিছু সমস্যা অ্যাকচুয়ালি ওই কথাটা আমার কিছু ওইটা তো তুমি আরেকবার ডিক্লেয়ার করবা না, ওই যে 86 নম্বর লাইনে যেভাবে আছে ওরকমভাবে থাকবে, কারণ তুমি উপরে ওটা বাইরে ডিক্লেয়ার করে আসছো। এবার এটাকে লিখবো হচ্ছে বুকস ইকুয়াল টু নিউ বুক, সেই হিসাবে একটা বাটন অ্যাড করে দিচ্ছি। প্রিভিয়াস মানে একদম প্রথমটার আগে যদি দিতে হবে রেঞ্জ এক্স আউট করা হয় এখন যে আছে জিরো পর্যন্ত দেওয়ার পর তুমি এটা ফাংশনটা মাইনাস করে তো মনে হচ্ছে স্যার বাইরে যে ফলটা চালাইছি ওটার মধ্যে বুকের লেংথের জন্য অপশন আসছে আই সমান 0 দিলে পরে যখন কন্ডিশন দিচ্ছি আইটা সবুজ হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটাতে একটা ফর লুপ লিখছিলাম এসে for int I equal to 0 I less than books dot length আসে তো is দাও নেই হয়তো, মানে তুমি নাম যা দিবা, এর নাম যদি বুকস দাও তাহলে বুকস দিবা, এর নাম যদি তোমার নিজের নামে দাও তাহলে সেটা দিবা। কোনটা তুমি লিখছো তো মেথডের বাইরে, মেথডের বাইরে প্রাইভেটের ভিতরে স্যার প্র্যাকটিসের ভিতরে দরকার নেই, কিন্তু মেথডের ভিতরে ওইটা ফরের পরে ফর যেখানে শেষ হচ্ছে 119 নম্বর লাইন ওখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। এটা কিসের জন্য কোনটার জন্য খেয়াল করে দেখো এই জিনিসটা, এই যে 110 নম্বর লাইন এইটা আসছে কোথেকে? এটা আসছে মেথডের শুরু থেকে, ওটা মিসিং ছিল। আর তুমি যেটা করতেছিলে ফর লুপটা লিখতেছিলে দুই মেথডের মাঝখানে চিপায় এই জায়গায়, মেথডের বাইরে তো আর এখানে লেখা যাবে না। প্রিভিয়াস যদি স্যার দুইটা ভাষণ বেশি টিপ দেই নেক্সট আবার দেখা যায় দুইটা ভাষণ বেশি হ্যাঁ হতে পারে, কারণ এই তো সিম্পলি কাউন্টারটা মেইনটেইন করতেছে সে। প্রিভিয়াস কি করতেছে দুইবার, যদি আমি প্রিভিয়াস আটকানো আটকে গেছে তখন হ্যাঁ। যদি আরো একবার বেশি দেই হ্যাঁ আমার দেখা যায় নেক্সটে দুইবার বা তিনবার দেওয়ার দরকার বা হ্যাঁ সেটা হবে, কারণ তুমি নেগেটিভ অত ইন্ডেক্সে চলে গেছো, সেটাকে কভার করতে গেলে ততবার নেক্সট দিয়ে আসতে হবে। আর ওইটাই করতেছি আমি এখন। দেখছো নেক্সটের সাথে আমি একটা ব্যাক বাটন দিতে যাচ্ছি। স্যার আরেকটা প্রবলেম আছে। হ্যাঁ, বলো। স্যার লোড করার আগে নেক্সট বা প্রিভিয়াস টিপলে জিনিসগুলো দেখা যাচ্ছে। ওই অপশনগুলো দিতে পারবো না তো আমরা, মানে যেটা চাচ্ছ বুঝছি আমি, ওটা করে দেবো এখনই ঠিক করবো, এক এক করে করি জিনিসগুলো। দেখছি একটা ব্যাক বাটন আছে, তাহলে আমাদের কাজ অনুযায়ী কি করতে হবে, এটা একটা এফএক্স আইডি দিতে হবে যেটা অলরেডি তোমরা করে ফেলছো। আমি একটু পিছনে আছি, অন অ্যাকশন এটা দিব হচ্ছে
হ্যান্ডেল ব্যাক অ্যাকশন লেটস সে বা হ্যান্ডেল প্রিভিয়াস অ্যাকশন, যে নামে বলো কোনো সমস্যা নেই। এদিকে এসে আমরা কি কাজ করছি সেটা হচ্ছে এফএক্সএমএলটাকে রাইট ক্লিক করে মেক কন্ট্রোলার বললে পারে যে হ্যান্ডেল ব্যাক অ্যাকশন একটা তৈরি করে দিল। এটা কোডটা খুব সিম্পল, ওইটা দেখে দেখে যদি লিখে থাকো কারেন্ট ইন্ডেক্স মাইনাস মাইনাস আর তারপর হচ্ছে ডিসপ্লে বুক কারেন্ট ইন্ডেক্স, ওই নাল হ্যান্ডেল করতে চাইলে সেটা করা যায়, আর না করতে চাইলে তো ভালো তাও না করবে। ওকে, এবার এই প্রোগ্রামটাকে আমরা যদি রান করি তাহলে লোড করলে পরে এই প্রথম বইটা দেখতে পাচ্ছি নেক্সট বই, ব্যাক দিলাম ক্র্যাশ করবো, কি হচ্ছে 0-তে ছিলাম, 0 থেকে -1 করলে পারি কি -1 চলে আসবো, অ্যারের কোনো -1 নেই তাই তো, 0 থেকে শুরু। নেক্সট দিলাম তখন এটা 0 হয়ে গেল, আরেকবার নেক্সট দিলে পরে পরেরটায় যাবে। নেক্সট কাজ করে, ব্যাকও কাজ করে, জাভা হলো প্রোগ্রাম। এটা হচ্ছে প্রথম বই। ইন্তিসার যেটা জিজ্ঞেস করতেছে এটা হচ্ছে 2 বার ব্যাক দিলাম তাহলে ইন্ডেক্স কত চলে গেল -2-তে। এবার একবার নেক্সট দিলাম সামনে যায় না, আরেকবার নেক্সট দিলাম সামনে যায় না, থার্ড টাইম নেক্সট দিলাম তখন কাজ করবে। -2টা -1 হবে, তারপর 0 হবে, তারপর যে 1 হবে। বুঝতে পারছি? এই যে ক্র্যাশ করছে এই জিনিসটা খারাপ। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে শুরুতে চেক করব কারেন্ট ইন্ডেক্স যদি 0 থেকে বেশি হয় তাহলে তুমি কারেন্ট ইন্ডেক্স বিয়োগ করতে দিবা, নাহলে বিয়োগ করতে দিয়ে লাভ আছে? কারেন্ট ইন্ডেক্স 1 হলে পরে কমায় 0 করাতে, 0 হলে পরে কি আর কমাতে দেব? তাহলে 0 থেকে বড় হলে পরে এটাকে কমানোর সুযোগ দিব, তাছাড়া দিব না। আচ্ছা, তাহলে এখানে লোড দিলাম, লোড দিয়ে ব্যাক দিলাম, ক্র্যাশ করে নাই, কিন্তু ব্যাক দিলাম ক্র্যাশ করতেছে না। তাহলে ওই যে 0-র নিচে চলে যাচ্ছিল সেটা সমস্যা নেই, ব্যাক আটকে গেল। এবার নেক্সট দিলে পরে একবার নেক্সট দিলেই যায়, ব্যাক দিলে ব্যাক করে। ওই নেক্সটেও সিমিলার একটা ক্লজ দেওয়া উচিত যে আমার কত পর্যন্ত আছে, এরপরে যেন আর না যায়, সেরকম একটা বাউন্ডারি দিতে। এবার আসি অনলাইনের মতো ইউজারদের জন্য। তারা কি করবে, তারা এইখানে এসে শুরুতেই কোনো কিছু লোড করা নাই, নেক্সট দিয়ে বসবে অথবা ব্যাক দিয়ে বসবে, তখন কি হবে? তাই তো? স্যার দিলেও চলে আসতেছে বইগুলো, মানে আসার কথা হচ্ছে স্যার আগে লোড দিবে তারপর নেক্সট দিবে তারপর দিবে। তাহলে তুমি হয়তো ওই ওটার সাথে অ্যাড করে রাখছো যে শুরুতে লোড কল করে নিবে, ইনিশিয়ালাইজার দেওয়া যায় যে শুরুতেই চলে আসবে, সে যদি করে থাকো তাহলে ওটার জন্য হবে। এমনি আসলে যেটা করা উচিত আমাদের, খেয়াল করো যে শুরুতে লোডের অপশন দিব, ব্যাক নেক্সট কি আমি শুরুতেই অন করে রাখবো? এদের প্রপার্টিজে একটা চমৎকার অপশন আছে, ডিসেবল। শুরুতে এই জিনিসগুলো চাইলেও ক্লিক করতে পারবে না। আর এদের একটা নাম দিয়ে রাখি, সে নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে নেক্সট বাটন, আর পরেরটাকে দিলাম ব্যাক বাটন। বুঝতে পারছি? দুইটা বাটনের নাম দিয়ে দিলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করলে পারে কি ঘটবে, এই যে লোড ছাড়া এগুলো ক্লিক করতে পারছি না, কিন্তু লোড যখন দিলাম তারপর তো আমার ব্যাক এন্ড নেক্সট এনেবল হওয়া উচিত, তাই না? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লোড করা হয়ে গেছে, প্রথমটা দেখাই দিছ, এইবার তুমি নেক্সট যে কাজটা করবা সেটা হচ্ছে নেক্সট বাটনটাকে, এটা মেক কন্ট্রোলার করি নাই, একটা কাজ করতে ভুলে গেছি, এই এফএক্সএমএল কে রাইট ক্লিক করে মেক কন্ট্রোলার করি নাই, কারণ ওই যে বাটন ডিক্লেয়ার করছি এই জিনিসগুলো তখনও এখান থেকে আসেনি, নেক্সট বাটন আর ব্যাক বাটন এবার চলে আসছে। আচ্ছা, যেখানে ছিলাম নেক্সট বাটন ডট সেট ডিসেবল, ওটা ট্রু করা ছিল, মানে ডিসেবলড অবস্থায় আছে। সেট ডিসেবল ফলস করলাম, তার এফেক্টটা কি হবে দেখো, লোড দিলে পারে নেক্সট বাটন অন হয়, এখন নেক্সট কাজ করে। এক্স্যাক্টলি, নেক্সট একবার কাজ করলে
কারেন্ট ইন্ডেক্স যদি 0 থেকে বেশি হয় তাহলে প্রোগ্রামের সিকোয়েন্সটা কিরকম হচ্ছে, লোড করলাম, নেক্সট যাচ্ছে, এইবার ব্যাক আবার অন হয়ে গেছে। তাহলে ব্যাক অন থাকে, কিন্তু এইবার ব্যাক দেওয়ার অপশনটাই বন্ধ হয়ে যাওয়া উচিত। যদি একবার ব্যাক দিয়ে আমি 0-তে চলে আসি, আবার ব্যাক চলে যেতে হবে, আবার ওখানে নেক্সটটাও চলে যাওয়া উচিত। ট্রু, 0-তে আসি, তারপর তার ব্যাকে যাওয়া যাবে না, তাই না? লোড করলাম, নেক্সট যায়, ব্যাক দিচ্ছি, এটা আসছে, এটা ব্যাক দিলাম, এই যে ব্যাক বন্ধ হয়ে গেছে, আর ব্যাক যাওয়া যাচ্ছে না। তাহলে ইউজার চাইলেও আর ভুল করতে পারবে না। এটার ভালো ভিজুয়াল ক্লু, কারণ আমরা অনেক সময় তো দেখি যে আমার যা যা অপশন আছে সেগুলো কাজ করবে, যেগুলো অপশন এখন কাজ করবে না সেগুলো তো অলরেডি ডিসেবল করা, মেনুতে আছে জানি, কিন্তু ডিসেবল করে দেব। এগুলো সব ইন্টারফেসে এরকম ব্যবস্থা করা আছে যাতে ইউজার কি কি করতে পারে সেগুলো আমরা কিন্তু আগে থেকে চিন্তা করে রাখবো। এটা ইউআই ইউএক্স ডিজাইনিং এর একটা বড় পার্ট আর কি। ইউজার ইন্টারফেস ডিজাইনিং শুধু করলে হবে না, এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, ইউজার কীভাবে কাজ করবে সেটাও দেখতে হবে। তো সেই অনুযায়ী আমাদের কোড কিছু অ্যাডজাস্ট করতে হবে। আমি এটা অর্ধেকের কাজ করছি, বাকি অর্ধেকের কাজ করি নাই। মানে ব্যাক বাটন বন্ধ হয়ে যায় কখন সেটা লিখছি, নেক্সটও কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে, ওইটা হ্যান্ডেল করি নাই, করতেও না, এটা তোমাদের উপর থাকবে। পারা উচিত তো, এই আইডিয়াগুলো যদি বুঝে থাকি তাহলে পারা উচিত। এইটা আপডেট করে দিই আমি, টিম অ্যাড কমিট। চেঞ্জ করলাম, আর টিম রিমোট ওকে। আজকে যতদূর কাজ করা হয়ে গেছে সেটা পুরোপুরি আপডেট করে রাখছি এখানে, কোড ওইখানে পাওয়া যাবে, ভিডিও আপলোড করে দেব। এখন জাস্ট বলে রাখি যে কতটুকু পিছনে আছে নেক্সট ক্লাসে অন্য সেকশনের থেকে আর কি। আমি টপিকটা এখন শুরু করতেছি না, কারণ শুরু করে আগে নিতে পারবো না, খুব বেশিক্ষণের কাজ না যদিও। এখানে আমাদের যেটা সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে যে বইগুলো রাখা আছে হচ্ছে একটা অ্যারেতে। এটা চমৎকার একটা ডেটা স্ট্রাকচার এই কারণে যে অ্যারের মধ্যে র্যান্ডম অ্যাক্সেস আছে, যে কোনো একটা জায়গায় বলতে পারে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায়। আমি 5 নাম্বার বইটাতে ইন্ডেক্স 5 বলতে পারে ডিরেক্টলি জাম্প করতে হবে। এটা বেশ ফাস্ট একটা ডেটা স্ট্রাকচার, খুব তাড়াতাড়ি কাজ করে, এই জন্য ভালো। অ্যারের সমস্যা কি? অ্যারের সমস্যা হচ্ছে যে অ্যারে একটা ফিক্সড টাইপের ডেটা স্ট্রাকচার। আমি শুরুতে বলে দিলাম 10টা বই রাখতে পারবো, 10টা বই, 11টা করা যাবে। এটা অনেক জায়গাতেই সমস্যা, যে আমি আগে থেকে এই সফটওয়্যারটার ক্ষেত্রে বলে দিতে পারি না যে আমি মাত্র 10টা বইয়ের জন্য কালেকশন তৈরি করবো। এটা বাড়তে পারে বা কম লাগতে পারে, কম যদি লাগে আমি এক গাদা বইয়ের জন্য মেমোরি দখল করে বসে থাকি, সেটাও খারাপ। তো যারা ডেটা স্ট্রাকচার কোর্স করে আসছো, কি করে আসছো শেষ, তাহলে তোমাদের অ্যাটলিস্ট নামেতে নামের কথা লিঙ্ক লিস্ট বলে একটা ডেটা স্ট্রাকচার আছে, যেটা ইচ্ছা মতো ইনসার্ট করা যায়, মাঝখান থেকে বাদ দেওয়া যায়, মাঝখানে ইনসার্ট করা যায়। আমরা যেটা চাই, আমরা চাই মাঝখানে অ্যাক্সেস করবো, মানে র্যান্ডমলি অ্যাক্সেস করবো সেটাও চাই, আর ডেটা স্ট্রাকচারটা ইচ্ছা মতো গ্রো করে সেটাও চাই। তো দুটাই ভালো দিক চাচ্ছি আর কি। এরকম একটা ডেটা স্ট্রাকচার, আমরা ডেটা স্ট্রাকচার কোর্সের জিনিসটাকে ভেক্টর নামে বলি। ওই ওটা হয়তো পড়ানো হতে পারে, নাও পড়ানো হতে পারে, কিন্তু দুইটার ভালো ভালো জিনিসগুলো দরকার না। সেই জিনিসটা নিয়ে যাতে একটা চমৎকার ডেটা স্ট্রাকচার করেই দেওয়া আছে। লিঙ্ক লিস্টে যেমন আমরা নিজেরা কোড করা শিখছি, ইনসার্ট এর ব্যাক, ইনসার্ট এর ফ্রন্ট, এরকম কোড লিখছি না কিছু, এই কোডগুলো আর লিখতে হবে না, এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। এটাকে আমরা বলি অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। অ্যারে লিস্ট কিভাবে বানানো লাগে সেই আইডিয়াটা ডেটা স্ট্রাকচার কোর্সে শিখে আসা।
ওইটা আমি যাচ্ছি না, কিন্তু ইউজটা কীভাবে করতে হয় সেটা আমি জানি। তো সেটাই আর কি পরের ক্লাসে থাকবে, যে অ্যারে লিস্ট ইউজ করলে পরে তখন আমার আগে থেকে বলে দিতে হবে না যে 1000 বইয়ের জন্য একটা অ্যারে তৈরি করো, এটা ইচ্ছা মতো বাড়তে পারে। ওটা শেষে অ্যাড করার জন্য ইন্ডেক্স মনে রাখতে হবে, শুধু অ্যাড বলেই অ্যাড করতে সময় ওটা কাউন্ট করে নেবে নিজেই জানে, ট্র্যাক করতে পারে। এটা খুবই সহজ একটা ডেটা স্ট্রাকচার, ওটা ইউজ করতে দেখবো। এটা অন্য সেকশনে হয়ে গেছে, যদি দেখতে চাও ওদের ভিডিওটা দেখলেও হয়। তো এই সেকশনে একটু পিছিয়ে আছে, আমি এটা বলতেছি, ওইটা আমি নেক্সট ক্লাসে কভার করে নিব। আর এটার সাথে অবভিয়াস ব্যাপার যেটা, যে এক্সামে অ্যারে লিস্ট স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকবে না, অ্যারে পর্যন্ত জিনিসপত্র ইউজ করে কোয়েশ্চেন থাকতে পারে, কারণ এটা 2 সেকশন কভার করা হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা আজকে দিবেন? এখনই দেবো। আর কিছু নাই তো? ক্লাস তো স্যার এই মিনিটে পরে নেক্সট ক্লাস আমাদের রোজার মধ্যে, প্রথম উইক তো পরীক্ষা চলে যাচ্ছে, সেকেন্ড উইকে ক্লাস রুটিনটা একটু চেঞ্জ হবে। ওইটা শারিয়াসের সাথে কথা বলছি, ফাইনাল হয়নি, মানে যতটুকু ফাইনাল হয়ে গেছে যে 1.5 ঘন্টা ক্লাস হবে না, 1 ঘন্টা ক্লাস হবে রোজার মধ্যে। আগে ছেড়ে দেবো, প্রবাবলি 3:30টার মধ্যে ছেড়ে দেবো। তো এটা ঠিক কয়টায় শুরু করবো, 9টায় না 8:30টায়, এটা একটু সমস্যা আছে আর কি। হ্যাঁ, 2টার মধ্যে ভালো করার ব্যাপার আছে। যাই হোক, এটা মানে টিচাররা কথা বলছে, ডিসাইড করে জানাই দেবো।